আসসালামু আলাইকুম। তো এইটা হচ্ছে পার্ট বি ইকোনমিক্স সাবিক স্যারের পার্টের ডিসকাশন 3। এই ডিসকাশনে বেসিক্যালি হচ্ছে আমরা জিডিপি, তারপরে জিএনপি, এইসব জিনিসগুলো নিয়ে বা ইকোনমিক গ্রোথ রেট, এইসব জিনিসগুলো নিয়ে কিভাবে আলোচনা করতে হয় বা কি ধরনের ম্যাথ গুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব। আর হচ্ছে এই চ্যাপ্টারের যে ম্যাথটা জিডিপি ডিফলেটর বের করার ম্যাথ, এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। সো আমরা ভিডিওটা যদি এই ডিসকাশন দেখার সময় একবার দেখে নেই, তাহলে প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথটা কিভাবে করে। প্লাস এই চ্যাপ্টারে কিছু ছোট ছোট ম্যাথ আছে যেটা আমি এখন ডিসকাশন যখন এক্সপ্লেন করব তখন ইনশাল্লাহ বলে দিব। ম্যাথগুলো খুবই সোজা, জাস্ট আমাদেরকে সূত্র যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে জাস্ট ভ্যালু ইনপুট করে দিলে আউটপুট চলে আসবে। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে যে টপিকটা আছে এটা হচ্ছে জিডিপি। এখন জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে একটা দেশের, আমি একটু মানে বলবো যে সবাই মনোযোগ সহকারে জাস্ট মেইন পয়েন্ট গুলো যাতে একটু ধরতে পারে, এই জন্য মনোযোগ দিতে বলবো আর কি। যে একটা দেশের মধ্যে টোটাল কি পরিমাণে গুডস এন্ড সার্ভিস প্রোডাকশন হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি আবার রিপিট করি, একটা দেশের মধ্যে নির্দিষ্ট একটা সময়ে কি পরিমাণ গুডস এন্ড সার্ভিস প্রডিউস হয় সেটাকেই বলা হয় হচ্ছে জিডিপি। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা কি কি? 1 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা কান্ট্রির মধ্যে কি কি মানে একটা নির্দিষ্ট সময়ে, তারপরে আমাদের যে গুডস এন্ড সার্ভিস প্রডিউস হয় সেটার ফাইনাল দাম, মানে ফাইনাল গুডস এন্ড সার্ভিসের হচ্ছে দামটা। এর মানে কি, লাইক আমি যদি একটা বিল্ডিং তৈরি করি, তাহলে আমি বিল্ডিংটা তৈরি করা শেষ হয়ে যাওয়ার পরে বিল্ডিংটার যে প্রাইসটা সেটাকে ক্যালকুলেট করব। নট আমি এখানে রড সিমেন্টের দামটা আলাদা আলাদা ভাবে হিসাব নিকাশ করব না। একদম ফাইনাল যে প্রোডাক্টটা যেটা আমার দরকার, আমি শুধু সেইটাকে কনসিডার করব, সেইটার মার্কেট ভ্যালুকে হচ্ছে কনসিডার করব। তো যখন আমরা জিডিপির ডেফিনেশনটা বলবো তখন অবশ্যই এই 4টা পয়েন্টকে আমরা একটু হাইলাইটে রাখবো। আচ্ছা, এখন জিডিপি থেকে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেওয়া হয়, মানে জিডিপি হিসাবের মধ্যে কিছু কিছু মানে জিনিসকে ইনক্লুড করা হয় না। যেমন কি ভ্যালু অফ ইন্টারমিডিয়েট গুডস, যেটা আমি একটু আগে বললাম যে বিল্ডিং তৈরি করা হয়ে আমার হচ্ছে মেইন টার্গেট বিল্ডিং তৈরি করা। তাহলে আমি বিল্ডিং তৈরি করার পরে বিল্ডিং এর যে মার্কেট ভ্যালু সেটাকে হিসাব করব, আমি রডের মার্কেট ভ্যালুকে এখানে হিসাব করব না। সো রড হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট গুডস এর মতো একটা ব্যাপার। বা এভাবে হচ্ছে আমি চিন্তা করতে পারি যে বিল্ডিংটা পুরোপুরি এখনো তৈরি হয় নাই, বিল্ডিংটা এখনো ফুললি কমপ্লিট হয় নাই, ওই সময় বিল্ডিং এর যে মার্কেট প্রাইসটা সেটাকে আমি জিডিপির মধ্যে ইনক্লুড করব না। এটাকেই বলা হয় হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। সো ইন্টারমিডিয়েট গুডসকে আমি জিডিপি হিসেবের মধ্যে ইনক্লুড করব না। এরপরে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর ভ্যালুকে আমি জিডিপির মধ্যে ইনক্লুড করব না। কেননা, কারণ অলরেডি ওই প্রোডাক্টটা যখন কেউ প্রথমবার পারচেজ করছে তখন কিন্তু, বা প্রথমবার প্রডিউস করছে তখন কিন্তু অলরেডি ওই প্রোডাক্টটার যে দামটা সেটা একবার জিডিপির মধ্যে হিসাবের মধ্যে আসতেছে। সো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ক্রয় করার সময় যখন আমি এটার ভ্যালুকে আবার অ্যাড করব তখন কিন্তু এইটার ভ্যালু দুইবার অ্যাড হয়ে যাবে। সো এই জন্যই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টকে এক্সক্লুশনে রাখতে হচ্ছে। এরপরে ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট হচ্ছে ভাতাগুলা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এরকম টাইপের যাবতীয় যে ভাতাগুলো আছে সেগুলোকে আমি জিডিপির মধ্যে হচ্ছে ইনক্লুড করব না। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হচ্ছে আমরা বিভিন্ন সময় যে সঞ্চয়পত্র কিনি বা হচ্ছে শেয়ার মার্কেটের স্টক কিনি, এই ধরনের জিনিসগুলো আমার জিডিপির হিসাবের ভিতরে আসবে না। এরপরে হচ্ছে নন মার্কেট ট্রানজেকশন। নন মার্কেট ট্রানজেকশন হচ্ছে বলতে আহ যেমন আমরা দেখা যায় বাসায় আমাদের ছোট ভাই বোনকে পড়াই, বা আমরা বাসায় হচ্ছে অনেক ধরনের কাজ করি, যেমন বাসায় আমরা অনেক সময় রান্না বান্না করি, বাসার ঘর ঝাড়ু দেই, বা এই ধরনের কাজগুলো যেগুলো আসলে অর্থনৈতিক লেনদেন ওইভাবে হয় না, কিন্তু ব্রডার সেন্সে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু সেটার একটা অর্থনৈতিক ভ্যালু অবশ্যই আছে। সো এই যে হোম স্কুলিং বা হোম মেকিং টাইপের যে কাজগুলা সেগুলোকে আমার জিডিপির মধ্যে ইনক্লুড করা হয় না, কারণ এগুলো হচ্ছে নন মার্কেট ট্রানজেকশন। এই জন্য
এরপরে হচ্ছে আনরিপোর্টেড, আচ্ছা আনরিপোর্টেড ট্রানজেকশন। আনরিপোর্টেড ট্রানজেকশন মানে হচ্ছে কেউ যদি আমাদেরকে গিফট দেয়, বা আমরা যদি আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা হোটেলে গেলে আমাদের হোটেলের যে ওয়েটার আছে এই ওয়েটারকে টিপ দেই, এই ধরনের যে ব্যাপার স্যাপার গুলো সেগুলো হচ্ছে আনরিপোর্টেড ট্রানজেকশন, এগুলো হচ্ছে জিডিপির মধ্যে ইনক্লুড হবে না। আর লাস্টে হচ্ছে ইলিগাল ট্রানজেকশন। ইলিগাল ট্রানজেকশন মানে হচ্ছে যে স্মাগলিং, ড্রাগ ডিলিং, এই ধরনের যে ব্যাপার স্যাপার গুলা যেগুলো সামাজিক নৈতিকতার এগেইনস্টে, এই ধরনের যে ট্রানজেকশন সেটা হচ্ছে জিডিপির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি না। পার ক্যাপিটা জিডিপি মানে হচ্ছে আমার ন্যাশনাল টোটাল যে জিডিপি আছে এটাকে যদি আমি টোটাল পপুলেশন দ্বারা ভাগ করে দিই, তাহলে পার ক্যাপিটাল ইনকামটা বা পার ক্যাপিটা জিডিপিটা হচ্ছে চলে আসবে। যেমন 2020 সালের হিসেবে মনে হয় এটা লেখা আছে, বা 21 সালের হিসেবে বাংলাদেশের টোটাল জিডিপি ছিল হচ্ছে 416.3 বিলিয়ন ইউএসডি, এটা টোটাল। আর পার ক্যাপিটা ইনকাম বা পার ক্যাপিটা জিডিপি ছিল 2503-এর মতো। আচ্ছা, এখন এই যে জিডিপি, এই জিডিপি মেজার করার তিনটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচটা বেসিক্যালি আমরা কেন ইউজ করি? কারণ একটা জিনিস যদি আমরা নর্মালি চিন্তা করি, আমাদের আসলে ফাইনাল প্রোডাক্টটা আইডেন্টিফাই করা কোনো একটা প্রোডাকশনে, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। আমরা কিন্তু আসলে বুঝতে পারি না এক্স্যাক্টলি যে কোনটা আসলে ফাইনাল প্রোডাক্ট যদি আমাদেরকে স্পেসিফাই করে না বলে দেয়। যেমন আমি একটা বিল্ডিং তৈরি করতেছি, এটা আমি জানি যে এখানে আমার বিল্ডিংটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, কিন্তু যে জিডিপি ক্যালকুলেশন করবে, আচ্ছা আমরা যখন কোনো কিছু প্রোডাকশন করি তখন কিন্তু আমাদের জন্য ফাইনাল প্রোডাক্টটা আইডেন্টিফাই করাটা একটু টাফ। মানে যে তৈরি করতেছে সে জানে যে এটা ফাইনাল প্রোডাক্ট, কিন্তু যে জিটিপি হিসাব নিকাশ করবে তার জন্য কিন্তু আসলে ফাইনাল প্রোডাক্টটা কোনটা সেটা বের করা কিন্তু ডিফিকাল্ট, কারণ সে তো জানে না। লাইক আমি একটা বিল্ডিং তৈরি করতেছি, আমি জানি যে বিল্ডিং হচ্ছে আমার এখানে ফাইনাল প্রোডাক্ট, কিন্তু যে জিডিপি হিসাব নিকাশ করবে সে তো আসলে জানে না যে এখানে বিল্ডিংটা ফাইনাল প্রোডাক্ট নাকি রডটা ফাইনাল প্রোডাক্ট। সো এই জন্য ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচটাতে করা হয় কি, প্রোডাকশনের প্রত্যেকটা স্টেজে কি পরিমাণ ভ্যালু এডিশনটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড করা হয়ে থাকে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একজন ফার্মার সে হচ্ছে গম তৈরি করছে, এই গমটা হচ্ছে ময়দায় রূপান্তর হবে, সেই ময়দাটা হচ্ছে একটা বেকারি ইউজ করে ব্রেড উৎপাদন করবে। এখন আমরা এখানে যদি একটু দেখি মনোযোগ সহকারে যে প্রত্যেকটা স্টেজে বেসিক্যালি কি কাহিনী হয়েছে। প্রথমে হচ্ছে ফার্মার, সে হচ্ছে গম গম উৎপাদন করছে, তার গম উৎপাদন করে সেটাকে 20 টাকায় সেল করছে। যেহেতু এইটাই হচ্ছে স্টার্টিং আমার পয়েন্ট, এজন্য তার কিন্তু আগে কোনো রকমের এক্সট্রা, মানে সে কিন্তু এই জিনিসটা কারোর কাছ থেকে কিনে নাই, সো এই জন্য সেখানে ভ্যালু অ্যাড করতেছে 20 টাকা। এরপরে একজন ময়দা প্রস্তুতকারক সে হচ্ছে ময়দা কিনতেছে, সরি সে হচ্ছে ময়দা বানাবে এবং ময়দা বানানোর জন্য গম কিনতেছে। সো এই যে 20 টাকায় আগের ফার্মার গম সেল করছিল, সে এখন ওই গমটাকে হচ্ছে কিনবে। কেনার পরে সে যে ময়দা তৈরি করবে সেই ময়দাটা হচ্ছে 30 টাকায় সেল করছে। তাহলে এই স্টেজে কত টাকা ভ্যালু অ্যাড হয়েছে? 30 - 20, 10 টাকা। সিমিলার ওয়েতে এখন বেকারি যে আছে, ওই বেকারি হচ্ছে ব্রেড তৈরি করবে। সো ব্রেড তৈরি করার জন্য তার ময়দা লাগবে, সে এই ময়দাটা হচ্ছে 30 টাকায় কিনে 50 টাকায় সেল করতেছে। ভ্যালু অ্যাডিশন হইলো হচ্ছে 20 টাকা। আর লাস্টে গ্রোসারি মানে স্টোর গুলা, তারা দেখা যাচ্ছে এই ব্রেডটাকে 60 টাকায় সেল করতেছে এবং তারা কিনছিল হচ্ছে 50 টাকা। ভ্যালু অ্যাড হচ্ছে কত? 10 টাকা। এই সবগুলাকে যদি আমি যোগ করি দেখা যাচ্ছে হচ্ছে কত? 60 টাকা। আর এই 60 টাকা আর গ্রোসারি স্টেজ, সরি আমার গ্রোসারি স্টোর যে 60 টাকায় সেল করছিল, এই দুইটা কিন্তু সমান। সো আমরা এখান থেকে দেখতে পারলাম প্রতিটা স্টেজে আমি যে পরিমাণ ভ্যালু এডিশন করতেছি এইটার সমষ্টি হচ্ছে আমার ফাইনাল যে প্রোডাক্টটার দাম ওইটার সমান। এইটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। আর ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচের ক্ষেত্রে জিডিপির সূত্রটা হচ্ছে এরকম: গ্রস ভ্যালু অ্যাডেড প্লাস ভ্যালু অফ ক্যাপিটাল গুডস প্লাস ভ্যালু অফ ইনভেন্টর, হচ্ছে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। এর মানে হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড, এইটা তো আমরা হচ্ছে এই প্রসেসের মাধ্যমে বের করতে পারবো প্রত্যেকটা প্রোডাকশনের জন্য বা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য গ্রস ভ্যালু অ্যাডেড এই জিনিসটা বের করার জন্য আলাদা আমাদের যে স্ট্যাটিস্টিক্স ব্যুরো আছে ওরা হচ্ছে এটা নিয়ে কাজ করে যে কিভাবে জিভিএটা বের করা যায়। বা আরো কিছু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আছে যেমন আইএসআইসি, এরা হচ্ছে জিভিএ বের করা নিয়ে কাজ করে। সো ওদের কাছে চার্ট থাকে, ওই চার্ট থেকে আমরা জিভিএ ভ্যালুটা পাবো আর কি। আর ভ্যালু অফ দ্য ক্যাপিটাল গুডস আর ভ্যালু অফ দ্য ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, এটাও তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য একটা ফিক্সড টাইপের ভ্যালু। সো এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে সেখান থেকে পাবো হচ্ছে
জিডিপি, যেটা ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ থেকে হচ্ছে বেসিক্যালি আসছে। আচ্ছা, এখানে মোটামুটি রিডিং দিলে আমরা বুঝতে পারবো, খুব বেশি কিছু জটিল কিছু নাই। এরপর আছে হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ হচ্ছে আমি সব ধরনের ইনকাম গুলোকে সামেশন করব, সব ধরনের ইনকাম গুলোকে যোগ করব, সব ধরনের ইনকাম গুলোকে যোগ করলে আমি যা পাবো সেটাই হচ্ছে আমার জিডিপি। এখন নেট, আমি যদি ইনকাম অ্যাপ্রোচের মাধ্যমে আমি জিডিপি কে বের করতে চাই, তাহলে জিডিপি সূত্রটা হচ্ছে এরকম: নেট ডোমেস্টিক ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে ক্ষয়। লাইক আমরা যখন লং টার্ম একটা মেশিন ইউজ করি, মেশিনের কিন্তু একটা ডেপ্রিসিয়েশন হয়। সো ডেপ্রিসিয়েশন যাবত যে কস্টটা হয় ওইটাকে ডেপ্রিসিয়েশন হিসেবে এখানে বলা হচ্ছে। আর আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। এটার মানে হচ্ছে কাইন্ড অফ কিছু অনিয়ন্ত্রিত ফ্যাক্টর থাকে যেটা আসলে আমরা কন্ট্রোল করতে পারি না। সো ওই যাবত যে কস্টিংটা হয় সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে আনা হয়ে থাকে। আচ্ছা, এখন নেট ডোমেস্টিক ইনকাম। নেট ডোমেস্টিক ইনকামকে 5টা সেক্টরে হচ্ছে ভাগ করা হয়। কিভাবে? প্রথমে বলা আছে যে আমার ওয়েজেস বা স্যালারিজ, মানে আমাদের যে লেবার আছে, এই লেবারদের যে বেতন সেটাকে হচ্ছে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এরপরে হচ্ছে বিভিন্ন যে গভর্নমেন্ট, মানে আমাদের সরকার শাসিত যে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, মানে সরকার নিয়ন্ত্রিত, এই প্রতিষ্ঠানগুলোর যে প্রফিট, সেই প্রফিট গুলো হচ্ছে এর মধ্যে ইনক্লুড করা হয়, কিন্তু বিফোর ট্যাক্সেস, ট্যাক্সেসটা কিন্তু এর মধ্যে আসবে না। এরপরে হচ্ছে ইন্টারেস্ট বা ইনভেস্টমেন্ট যাবত যে ইনকামটা হয় সেটাকে আমি এখানে ইনক্লুড করব। এরপর বিভিন্ন রকম ফার্মস বা আনকর্পোরেটেড যে বিজনেস আছে সেই বিজনেস গুলার নেট ইনকামকে আমি এটার মধ্যে ইনক্লুড করব। আর হচ্ছে আমার আমার বিভিন্ন রকম সাবসিডিজ, ট্যাক্স লেস সাবসিডিজ, এই সাবসিডিজ গুলোর টোটাল যে ভ্যালু সেটাকেও হচ্ছে আমি ইনকাম অ্যাপ্রোচের মধ্যে অবশ্যই নিয়ে আসব। তো এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে সেখান থেকে পাবো হচ্ছে নেট ডোমেস্টিক ইনকাম, তার সাথে আমি ডিপ্রিসিয়েশন কস্ট আর স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, এই 3টা পয়েন্টকে যদি অ্যাড করি তাহলে ইনকাম অ্যাপ্রোচের মাধ্যমে আমি জিডিপিটা বের করতে পারবো। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আমার এই যে ইনকাম অ্যাপ্রোচ সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল না। কেন অ্যাপ্লিকেবল না? কারণ এই ইনকাম অ্যাপ্রোচ সম্পর্কে যদি আমার জানতে হয় তাহলে এই 5টা ক্যাটাগরির টোটাল ইনকামটা কত সেটা আমাকে জানতে হবে। সো এই নিয়ে আমাদের আসলে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো আছে ওদের এনাফ ইনফরমেশন নাই। সো যেহেতু এনাফ ইনফরমেশন নাই, সো এই জন্য এই প্রসেসটা মেনটেন করে আমাদের জিডিপি বের করার ব্যাপারটা হচ্ছে অ্যাকুরেট হয় না। সো ল্যাক অফ ইনফরমেশনের জন্য এই প্রসেসটা আমরা ইউজ করি না।